আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অতএব ভারত থেকে যে গুরুত্বপূর্ণ শব্দসমূহ রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই শব্দসমূহ অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে বা একবারে আয়ত্তে রাখতে হবে, কারণ এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ সিকিউ যে কোনো ধরনের বা আপনি কোনো একটা সিকিউ এর ঘ ঘ এর একটা উত্তর দিতে যাচ্ছেন, তখন এগুলো অবশ্যই আপনাকে একবারে নখদর্পণে রাখতে হবে। তো এখানে প্রথমেই দেওয়া আছে সরকারি অর্থব্যবস্থা। বলা হচ্ছে সাধারণত অর্থনীতির যে শাখায় রাষ্ট্রের আয় ব্যয় ঋণ ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় তাকে কি বলা হয়? সরকারি অর্থব্যবস্থা বলে। অর্থাৎ এখানে তিন চারটা জিনিস আপনার কি আলোচনার যোগ্য। একটা হচ্ছে আয় ব্যয় ঋণ এবং বিনিয়োগ। এই চারটা জিনিস যে শাখায় আলোচনা করা হয় সেটাকে আমরা বলতেছি সরকারি অর্থব্যবস্থা। তারপর হচ্ছে কর রাজস্ব জিনিসটা কি? রাজস্ব মানে হচ্ছে রেভিনিউ, আমরা সবাই জানি, ঠিক আছে, রেভিনিউ। তারপর হচ্ছে আপনার এই কর অর্থাৎ কি ট্যাক্স রেভিনিউ, ঠিক আছে। বাংলাদেশ সরকারের সরকার দেশের জনগণ বিভিন্ন ব্যবসায় শিল্প কারখানার উপর যে কর ধার্য করে তাকে বলা হচ্ছে কর রাজস্ব। কর রাজস্বের বিপরীতে সাধারণত ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি কোনো সুবিধা ভোগ করে না, কিন্তু বাধ্যতামূলকভাবে তা প্রদান করে। ধরেন আমার আয়কর, ইনকাম ট্যাক্স, তো এটা কি করতেছে সরকারের এক ধরনের, এটা হচ্ছে কর রাজস্ব। এখান থেকে কি করতেছে রেভিনিউ পাচ্ছে, ঠিক আছে। কিন্তু এটা কি আপনাকে যদি আপনি ইনকাম বেশি করেন আপনাকে অবশ্যই আয়কর দিতে হবে, কিন্তু এটা সরাসরি আপনি কি করবেন না, তার পরিপ্রেক্ষিতে বা বিপরীতে আপনি সরাসরি কোনো সরকার থেকে সুযোগ সুবিধা পাবেন না। যার কারণে বলা হচ্ছে যে এটার বিপরীতে কি করে না, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি কোনো সুযোগ সুবিধা ভোগ কি করে না, কিন্তু বাধ্যতামূলকভাবে তা প্রদান করতে হবে। অর্থাৎ কি আপনি আয়কর দিচ্ছেন, এটা না দেওয়ার কোনো সুযোগ নেই। যদি না দেন তাহলে কি হবে, আপনার বিরুদ্ধে জেল জরিমানা বিভিন্ন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। অর্থাৎ বাংলাদেশ সরকার কর ও শুল্ক ছাড়া আরও অনেক উৎস হতে রাজস্ব সংগ্রহ করে। এই উৎসগুলো থেকে অর্জিত রাজস্বকে কর বহির্ভূত রাজস্ব বলা হয়। অর্থাৎ যেই রাজস্ব আমার করের বাইরে গিয়ে পাই সেটাই হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। খুবই সহজ বিষয়টা। তারপর হচ্ছে ব্যাংক। অর্থ সংক্রান্ত বিষয়ে যে প্রতিষ্ঠান বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তাকে ব্যাংক বলে। অর্থাৎ কি দেখেন মূল জিনিসটা হচ্ছে কি অর্থ সংক্রান্ত বিষয়ে যে প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করে সেটাকে আমরা কি বলতেছি ব্যাংক। জনসাধারণ তার উদ্ধৃত অর্থ বা আয় ব্যাংকের নিকট জমা রাখে এবং ব্যাংক এই অর্থ আবার বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট ঋণ আকারে প্রদান করে। ব্যাংকে মূলত ঋণের কারবারি বলা হয়। তাহলে যদি বলা হয় কাকে ঋণের কারবারি বলা হয়, ব্যাংকে মূলত ঋণের কারবারি বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ব্যাংকের একটা ধারণা দেওয়া হয়েছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকটা খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংক হলো সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কার ব্যাংক? সরকারের ব্যাংক। কার ব্যাংক? সরকারের ব্যাংক। বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক কি? একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। অর্থাৎ আমি যদি এখন সংজ্ঞায় চলে যাই, বলা হচ্ছে যেই ব্যাংক দেশের অর্থবাজার মুদ্রা ব্যবস্থা এবং অন্যান্য ব্যাংকসমূহকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে, দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। অর্থাৎ এখানে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিতে গেলে অবশ্যই আমাকে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এই যে ব্যাংক দেশের অর্থবাজার মুদ্রা বাজার এবং অন্যান্য ব্যাংকসমূহের তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ করে তাকে আমরা কি বলতেছি? কেন্দ্রীয় ব্যাংক বলতেছি। বাণিজ্যিক ব্যাংক কি? বলা হচ্ছে যেই ব্যাংক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকটতে আমানত সংগ্রহ করে এবং মুনাফা লাভের উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। অর্থাৎ কি এখানে আপনার কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস লক্ষণীয়, তিন চারটা বা আরো বেশি জিনিস, যে সবার অভিভাবক, নিয়ন্ত্রণ, এই সমস্ত বিষয়গুলো। কিন্তু বাণিজ্যিক ব্যাংকের মূলত দুইটা জিনিস হচ্ছে লক্ষণীয়। একটা হচ্ছে তারা আমানত সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে এবং সেই আমানতকে তারা ঋণে রূপান্তর করে অন্যান্য বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কি করে? ঋণ দেয় এবং এই দেওয়া নেওয়ার মাঝখান থেকে তারা কি করে? বেশ খানিকটা কি হয়? মুনাফার লাভ করে, ঠিক আছে। আর বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে কি করে বা প্রধান উদ্দেশ্য কি, সেটা হচ্ছে মুনাফা অর্জন করা। আশা করি বুঝতে পেরেছি। বিশেষ আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে যে সমস্ত প্রতিষ্ঠানসমূহ কাজ করে তাদেরকে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বলে, ঠিক আছে। এখানে বিশেষ কথা উল্লেখ আছে, এখানেও যে বিশেষ লক্ষ্য অর্জনের কথা বলা আছে। এটা খুবই সহজ, এটা থেকে খুব বেশি প্রশ্ন আসে না। পরবর্তীতে গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে বা শব্দ হচ্ছে যে বিহিত মুদ্রা জিনিসটা কি, ঠিক আছে। বিহিত জিনিস মুদ্রাটা এটা আসলে কি? বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত বা প্রচলিত মুদ্রা সমূহকে বিহিত মুদ্রা বলে। অর্থাৎ
কেন্দ্রীয় ব্যাংক থেকে যে সমস্ত মুদ্রা প্রচলন করা হয় সেই সমস্ত মুদ্রা বা অর্থকে বলা হয় হচ্ছে বিহিত মুদ্রা বা বিহিত অর্থ। অর্থাৎ কি, এটা প্রচলন করে শুধুমাত্র আমার কেন্দ্রীয় ব্যাংক। শুধুমাত্র কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। এগুলো কিন্তু কোনো বাণিজ্যিক ব্যাংক এই নোটগুলো বা মুদ্রাগুলো ইস্যু করে না। ঠিক আছে, তাহলে কি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত বা প্রচলিত মুদ্রাসমূহকে বলা হচ্ছে বিহিত মুদ্রা। যেমন 1, 2, 5, 10, 20, 50, 100, 500, 1000 টাকার এই নোটগুলো কি, এগুলো হচ্ছে বিহিত মুদ্রার উদাহরণ। সর্বশেষ ঋণদাতা, এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। এটা থেকে আপনাদের সিকিউর খ নাম্বার অনুধাবনমূলক অনেক প্রশ্ন আসে যে সর্বশেষ ঋণদাতা বলতে কি বোঝায়। বাণিজ্যিক ব্যাংকগুলো যখন অন্য যে কোনো উৎস হতে ঋণ সংগ্রহ ব্যর্থ হয়, বাধ্য হয়ে কেন্দ্রীয় ব্যাংকে শরণাপন্ন হয়, এই জন্য কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ ঋণদাতা বলা হয়। অর্থাৎ কি, ধরেন বাণিজ্য ব্যাংক কি করতেছে, আমানত সংগ্রহ করে, ওই আমানতের টাকা আবার বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ আকারে প্রদান করে। কিন্তু দেখা যায় অনেক সময় অনেকে ঋণ খেলাপি ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকে, তারা কি করে না, সময় মতো ঋণ প্রদান করতে পারে না, যার কারণে ব্যাংকের যে স্বাভাবিক কার্যক্রম এটা হচ্ছে একটা সমস্যার সম্মুখীন হয়। তখন দেখা যাচ্ছে এই বাণিজ্যিক ব্যাংকেও বিভিন্ন জায়গা থেকে ঋণ করার মাধ্যমে কি করতে হয়, এই স্বাভাবিক কার্যক্রমগুলা মানে কন্টিনিউ করতে হয়। তখন দেখা যাচ্ছে কোনো ব্যাংকে যদি ঋণ না পায়, তখন সর্বশেষ সে কি করে, ওই দেউলিয়া হয়ে যাওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংকে শরণাপন্ন হয়। তখন কেন্দ্রীয় ব্যাংক কি করে, তাকে সর্বশেষ ঋণ প্রদান করে, যার ফলে বলা হচ্ছে এই কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ ঋণদাতা। পরবর্তীতে বলা হচ্ছে ক্লিয়ারিং হাউস বা নিকাশঘর। এই জিনিসটা আসলে কি, নিকাশের সাথে আমরা একটা জিনিস শব্দের সাথে পরিচয়, আমরা বলি না হিসাব নিকাশ। কি হিসাব নিকাশ, ঠিক আছে, এইখান থেকে আমরা এই নিকাশ শব্দটা আমরা পাইছি। কি নিকাশ, তাহলে আমরা হিসাব নিকাশ বলতে কি বলি, আমরা বলি না যে এটার কি হিসাব নিকাশ হয়েছে নাকি, তার মানে কি একটা লেনদেন, একটা পর্যালোচনা করা। এই জিনিসটা হচ্ছে এটা, যে কেন্দ্রীয় ব্যাংক তার বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা পাওনা বিভিন্ন চেকের মাধ্যমে মিটিয়ে থাকেন। সহজভাবে বলতে গেলে আন্তঃব্যাংকীয় হিসাব নিকাশ করে। তার মানে কি, একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের যে লেনদেন হয়, এই লেনদেনটা তদারকি করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংকটাকে তদারকি করে কেন্দ্রীয় ব্যাংক, যার কারণে কেন্দ্রীয় ব্যাংককে বলা হচ্ছে ক্লিয়ারিং হাউস বা নিকাশঘর। ঠিক আছে, তার মানে বিভিন্ন ব্যাংকের মধ্যে যে ধরনের লেনদেন থাকে, হিসাব নিকাশ থাকে, এটা পর্যালোচনা করে কি কেন্দ্রীয় ব্যাংক, যার কারণে তাকে বলা হয় হচ্ছে নিকাশঘর। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমার এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ যে শব্দসমূহ ছিল এগুলোর ব্যাখ্যা এবং বিশ্লেষণ। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।